इंग्लिश लार्निंग ভিডিওর আজকে এটা পার্ট 2। আগের পার্টে আমি তোমাদেরকে লেটার, অ্যালফাবেট, ভাওয়েল, কনসোনেন্ট এইগুলো বুঝিয়েছিলাম, আর আজকে আমরা বুঝবো ওয়ার্ড, সেন্টেন্স এই সবগুলো। তো প্রথমে তোমাদেরকে ওয়ার্ড, তো তোমরা সবাই জানো যে ওয়ার্ড কি জিনিস, তবু আমি তোমাদেরকে একবার বলে দিই। আগের দিন আমি তোমাদেরকে যে লেটারগুলো দেখিয়েছিলাম সেই লেটারগুলো পাশাপাশি বসে যখন কোনো অর্থপূর্ণ উচ্চারণ হয় তখন সেটাকে শব্দ বলে। ধরো তুমি এরকম পাশাপাশি BCD বসিয়ে দিলে, এটা কি কোনো শব্দ হচ্ছে? হচ্ছে না, কারণ এটাকে আমরা উচ্চারণ করতে পারছি না। কিন্তু যদি তুমি পাশাপাশি BALL লেখো তাহলে এটা কিন্তু একটা বল হচ্ছে, আর এখানে আমরা এটাকে শব্দ বলে যাচাই করতে পারছি। তো যখন কতগুলো লেটার পাশাপাশি বসে কোনো অর্থপূর্ণ উচ্চারিত হবে কোনোভাবে, তখন সেটাকে আমরা শব্দ বলবো। ঠিক যেরকম ভাবে আমরা বলতে পারি ম্যান, ক্যান, ফ্যাট, ক্যাট, র্যাট, হ্যাট, বানি, রানী, রাজা, এই সবগুলো আর কি। তো এইগুলো হচ্ছে ওয়ার্ড, ঠিক আছে। এবার এই ওয়ার্ডের মধ্যে একটু ভাগ আছে, সেটা হচ্ছে মানে ওয়ার্ডের মধ্যে কি কি জিনিস আছে সেটা তোমাদেরকে বলি। যদি সেদিক থেকে দেখতে হয় তাহলে আমাদের ডিপথং বা যৌগিক স্বর বলে একটা ব্যাপার আছে। ডিপথং বা যৌগিক স্বর কি জিনিস? যখন একটা ওয়ার্ডের মধ্যে পরপর দুটো ভাওয়েল মাঝখানে থেকে উচ্চারিত হয় তখন সেটাকে ডিপথং বা যৌগিক স্বর বলে। এখানে দেখো আমি বেশ কয়েকটা ওয়ার্ড লিখেছি, যেরকম মেইন, মেইল, নেইল, ফেইল। এখানে দেখো মাঝখানে এ এবং আই এই দুটো পাশাপাশি বসে আছে এবং দুটো একই রকম ভাবে উচ্চারিত হচ্ছে, একসাথে উচ্চারিত হচ্ছে। তো যখন দেখবে কোনো ওয়ার্ডের মধ্যে মাঝখানে পাশাপাশি কোনো ভাওয়েল মানে দুজন ভাওয়েল বসে আছে, এখানে এ আর আই দুটোই ভাওয়েল, যখন দেখবে কোনো ওয়ার্ডের মধ্যে মাঝখানে পাশাপাশি দুটো ভাওয়েল বসে একসাথে উচ্চারিত হচ্ছে তখন সেটা যৌগিক স্বর বা ডিপথং। তো এখানে এআই এর একটা এআই একসাথে উচ্চারিত হওয়ার কটা উদাহরণ হচ্ছে মেইন, মেইল, নেইল, ফেইল, সেইল, টেইল, রেইন। আবার যদি এ দেখি তাহলে এ এরকম অনেক ওয়ার্ড আছে যেগুলো এ পাশাপাশি বসে মাঝখানে উচ্চারিত হয়েছে, যেরকম ধরো মিট, বিট, প্লিজ, সিট এইগুলো। আবার ডবল ই পাশাপাশি বসে উচ্চারিত হয়েছে, যেরকম ধরো বি, ফ্লি। আবার আই যদি উচ্চারিত উদাহরণ দেখি তাহলে হবে লাই, ফাই, ডাই। এ যদি দেখি তাহলে হবে বোট, কোট, কোল, গোল, গোট, রোড এইগুলো। ওয়াই এর যদি দেখি তাহলে হচ্ছে বয়, টয়, জয় এইগুলো। আর আই এর যদি দেখি তাহলে হচ্ছে টয়লেট। আর ডবল ওর যদি দেখি তাহলে অনেক আছে, বুক, লুক, কুক, হুক, বুম, বুন, মুন, স্পুন, রুট, ফুল, টুল, উল, রুফ এইগুলো সবই কিন্তু ডবল ওর উদাহরণ। ইউ যদি দেখি তাহলে আওয়ার, পাউন্ড। ডাব্লিউ যদি দেখি কাউ, ফ্লাওয়ার, আউল এই সবগুলো, ঠিক আছে। তো এখানে ওয়ার্ডের মধ্যে ডিপথং বা যৌগিক স্বর বলে একটা ব্যাপার আছে, যেখানে ওয়ার্ডের মধ্যে পাশাপাশি দুটো ভাওয়েল বসে একসাথে উচ্চারিত হয়। এটা ক্লিয়ার হলো। এবার তোমাদেরকে সিলেবেল সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই। সিলেবেল হচ্ছে মাত্রা। ধরো কোনো একটা কথাকে আমরা একবারে যতটুকু উচ্চারণ করতে পারছি সেটাকে বলা হয় একমাত্রা বা সিলেবেল। ইংলিশে সেটাকে সিলেবেল বলে। যদি আমরা বলি ম্যান, ম্যান মানে মানুষ, যদি আমরা বলি ম্যান, তো ম্যান একবারে উচ্চারিত হয়ে যাচ্ছে, কোথাও আমাদেরকে থামতে হচ্ছে না, তো এটা হচ্ছে এক সিলেবেল। যদি আমরা বলি এলিফ্যান্ট তাহলে আমাদের দুবারে ভাঙতে হবে, এলিফ্যান্ট, এলিফ্যান্ট। তো যেহেতু দুবার ভাঙতে হচ্ছে তার জন্য এটা দুই সিলেবেল, মানে আমাদেরকে এলি বলার পর একবার থামতে হচ্ছে, দেন আমরা ফ্যান্ট বলছি। তো এলিফ্যান্ট এইখানে আমাদের দুবার ভাঙতে হচ্ছে বলে দুই সিলেবেল। এবার যদি তিন সিলেবেলের উদাহরণ চাও তাহলে আমি বলতে পারি ক্লিনলিনেস, অর্থাৎ পরিচ্ছন্নতা। ক্লিনলিনেস মানে হচ্ছে পরিচ্ছন্নতা। তো যদি আমরা বলি ক্লিনলিনেস, তিনবার আমাদেরকে ভাঙতে হচ্ছে, তার জন্য এটা তিন সিলেবেল। ঠিক এরকম ভাবে 4 সিলেবেলেরও উদাহরণ আছে, 5 সিলেবেলেরও উদাহরণ আছে। যেরকম 3 সিলেবেলের আরো একটা উদাহরণ হচ্ছে অ্যাটমসফিয়ার, 3 সিলেবেল। এইভাবে কিন্তু সিলেবেল আমরা ভাগ করতে পারি। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে একমাত্রায় যতটা উচ্চারণ করা যায় সেটাকে আমরা একটা সিলেবেল বলি, ঠিক আছে। এবার আমরা মেন জিনিসে আসবো। এগুলো হচ্ছে বেসিক ধারণা, যেগুলো ইংলিশ শেখার প্রথমে তোমাদের একটু জেনে রাখতে হয়, ঠিক আছে। নইলে এগুলো না জানলে ইংলিশটার ভিত্তিটা ঠিক মানে ভিতটা আর কি মজবুত হয় না। হ্যাঁ, তোমাদের ইংলিশের যেটা সব থেকে বড় প্রবলেম সেটা হচ্ছে টেন্স, সেন্টেন্স কি করে তৈরি করতে হয়, কি করে তোমরা কোনো কিছু বানিয়ে লিখবে বলবে সেইগুলো তোমরা বুঝতে পারো না। তো সেইগুলো বলার জন্য বা সেইগুলো জানার জন্য, লেখার জন্য এইগুলো জানাটা খুব ইম্পর্টেন্ট, যে সিলেবেল কি, ওয়ার্ড কি, লেটার কি, ভাওয়েল, কনসোনেন্ট কোনগুলো, এগুলো খুব ইম্পর্টেন্ট, তার জন্য এগুলো একটু জেনে রাখতে হয়। আর এবার আমরা মেইন যে ব্যাপারটা জানবো সেটা হচ্ছে সেন্টেন্স কি। হ্যাঁ, তোমরা অনেকেই বলবে যে সেন্টেন্স তো আমরা আমাদের বইয়ের পাতাতেই দেখি, সেইগুলোই সেন্টেন্স, বাট সেন্টেন্সের অ্যাকিউরেট
যে ইন্ট্রোডাকশনটা সেটা বা অ্যাকিউরেট যে কনফ্লিকশনটা সেটা তোমরা কি বলবে? দেখো, সেন্টেন্স মানে হচ্ছে পাশাপাশি কতগুলো ওয়ার্ড বসে যে জিনিসটা তৈরি করে সেটাকে আমরা সেন্টেন্স বলবো। কিন্তু সেন্টেন্সেরও একটা যোগ্যতা থাকা লাগে। যদি তুমি এখন বলো যে গরু আকাশে উড়ছে, এটা কি আদৌ কোনো একটা বাক্য হচ্ছে? গরু কি আদৌ আকাশে উঠতে পারে? এই বাক্যটার কি কোনো যোগ্যতা আছে? একদমই নয়। তোমরা যারা ক্লাস 10-এ পড়ো তারা যে খুব ভালো করে জানো বাক্যে 3টে গুণ থাকে: যোগ্যতা, আসক্তি আর আকাঙ্ক্ষা। তো যোগ্যতা হচ্ছে সেই সব বাক্য যে বাক্যগুলোর কোনো ভিত্তিই নেই। যদি আমি এখন বলি সোনার দাম 1000 টাকা ভরি, এটা কি কখনো সম্ভব যে এখন সোনার দাম 1000 টাকা ভরি হওয়া উচিত? এটার কোনো যোগ্যতা নেই। অথচ তুমি যদি বলো পাখি আকাশে ওড়ে, ময়ূর পেখম তুলে নাচে, এখন যদি তুমি বলো কাক পেখম তুলে নাচে, এই বাক্যটার কোনো যোগ্যতা নেই। এই জন্য এগুলো সেন্টেন্স নয়। সেন্টেন্স সেইগুলোই যে বাক্যগুলো সত্যি এবং সেই যে বাক্যগুলোর সত্যতা আছে এবং তারা যাচাই করলে নিজেকে সত্য প্রমাণ করতে পারবে এবং যাদের যোগ্যতা আছে। ঠিক এইভাবে যদি আমরা বলি দ্য বার্ড ইজ ফ্লাইং ইন দ্য স্কাই, দ্য বয় ইজ গোয়িং টু স্কুল, অর্থাৎ পাখি আকাশে উড়ছে, ছেলেটি স্কুলে যাচ্ছে, এগুলো হচ্ছে একটা বাক্য। কিন্তু যদি আমরা বলি দ্য কাউ ইজ ফ্লাইং ইন দ্য স্কাই, অর্থাৎ গরু আকাশে উঠছে, অথবা ইটিং রাইস ইজ দ্য বয়, ভাত খাচ্ছে সেটা হলো একটা ছেলে, এটা কি আদৌ কোনো সেন্টেন্স হচ্ছে? এগুলো কোনো সেন্টেন্স হচ্ছে না। তার জন্য সেন্টেন্স সবসময় এরকম হওয়া উচিত যেটা আমরা সাবজেক্ট, ভার্ব, অবজেক্টের কম্বিনেশনে গড়ে তুলতে পারবো। তো তোমরা শুধুমাত্র এই নিয়মটা জেনে রাখো যে সেন্টেন্স আমরা কাউকে তখনই বলবো যখন আমরা দেখব যে আমাদের একটা নিয়ম অনুযায়ী, অর্থাৎ আমাদের সেন্টেন্স তৈরি করার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে আমি এখানে লিখে দিয়েছি দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস আদার্স। এই 4টে জিনিসের সমন্বয় যখন একদম ঠিকঠাক ক্রমানুসারে থাকবে তখন আমরা সেটাকে একটা সেন্টেন্স বলতে পারি। কিন্তু এই ভার্ব কি, অবজেক্ট কি, সাবজেক্ট কি, এগুলো তোমাদের জানানো হয়নি এখনো। তার জন্য তোমাদের এগুলো যদি জানতে হয় তাহলে তোমাদের অবশ্যই ক্লাসগুলো রেগুলার অ্যাটেন্ড করতে হবে। আর এই ভার্ব, অবজেক্ট, সাবজেক্ট এগুলো না জানলে তো তোমরা সেন্টেন্স তৈরি করতে পারবে না। তার জন্য আগে আমাদেরকে জানতে হবে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এগুলো কি। বাট আজকের ক্লাসে আমরা এগুলো আলোচনা করব না। আজকের ক্লাসে আমরা জাস্ট সিম্পল কিছু আলোচনা করছি। তার জন্য আপাতত সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এইসবগুলো আপাতত পজ থাক, ঠিক আছে? তো এবার তোমাদেরকে আমি বেশ কিছু উচ্চারণগুলো একটু দেখিয়ে দিই, যেগুলো ধরো আমরা যখন হোয়াটসঅ্যাপে বাংলা টাইপিং করি তখন আমরা ইংলিশ ওয়ার্ডের সাহায্য নিয়ে করি, ইংলিশ কিবোর্ডের সাহায্য নিয়ে করি। তো আমরা মোটামুটি সবাই জানি যে কোনটাতে কি উচ্চারণ হয়। তবুও আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আ উচ্চারণ হয় এতে, হর্ষই উচ্চারণ হয় ই অথবা আইতে, এ উচ্চারণ হয় এ অথবা ইতে, ওই উচ্চারণ হয় ও আই ওইতে, আর ও হচ্ছে শুধু ও, আর ও হচ্ছে ও ইউ। আর ক খ তো তোমরা জানো, কে ক, কে এইচ এ খ, জি এ গ, জি এইচ এ ঘ, সি এইচ চ, সি ডবল এইচ ছ, এরকম করে করে আমরা কিন্তু মোটামুটি সব কিছুর উচ্চারণই জানি। বাট প্রবলেমটা কোথায় হয়ে যায়, যখন আমরা কারোর নাম লিখতে যাই তখন দেখবো অনেক জায়গায় আমাদেরকে জিজ্ঞাসা করতে হয় আপনার নামটার স্পেলিংটা একবার বলুন তো। কিন্তু যদি তুমি সবার উচ্চারণের মানে সবকটা যুক্তাক্ষরের উচ্চারণটা তুমি জানো, তাহলে যেমন তুমি যদি জানতে পেরে যাও তাহলে দেখবে কারোর নামের স্পেলিং তোমাকে জিজ্ঞাসা করতে হবে না। তার নামের এক্স্যাক্ট স্পেলিংটা কি সেটা তুমি নিজেই বার করতে পারবে। এবং তার স্পেলিং যদি ভুল লেখেছে তাহলে তুমি তাকে বলতেই পারবে যে আপনি কিন্তু আপনার নামের স্পেলিংটা ভুল লেখেন, আপনার নামের স্পেলিং কিন্তু এটা নয়। ঠিক আছে? তো কাউকে জিজ্ঞাসা করতে হবে না। কেউ যদি তোমাকে একবারে তার নাম বলে তুমি যেন একবারই তার নাম ইংলিশে লিখে দিতে পারো, এতটাই উচ্চারণটা তোমার জানা উচিত। যেরকম এইগুলো তো তোমরা জানো, এই ক ক থেকে হচ্ছে চন্দ্রবিন্দু পর্যন্ত এগুলো তোমরা জানো। এর মধ্যে যে জিনিসটা তোমাদেরকে জানানো উচিত সেটা হচ্ছে তালব্য শ, মানে তালব্য শ যেটা, তালব্য শ কিন্তু আমরা শুধু এস লিখি না। যদি কারোর নাম শীর্ষেন্দু হয় তাহলে কিন্তু তুমি তার নাম SIRDENDU লিখতে পারো না, কারণ তালিবর্ষকে আমরা SH দিয়ে লিখি এবং তার নাম হবে SHIRN, সরি SHIRSENDU, শীর্ষেন্দু। ঠিক আছে? আর পেট কাটা মধ্যন শাখাও SH দিয়েই আর কি করা হয়। তালিবর্ষ আর পেট কাটা মধ্যন শাখা দুটোই SH দিয়ে হবে। ঠিক আছে? আর দন্তস্ব শুধুমাত্র S দিয়ে, শুধুমাত্র দন্তস্ব হয় S দিয়ে, আর তাছাড়া কিছু চেঞ্জ হয় না। আর জানো তো চন্দ্রবিন্দুকে আমরা N দিয়ে
আর কি দেখাই, কোথাও যদি চন্দ্রবিন্দু থাকে, ধরো চাঁদ লিখছি, চন্দ্রবিন্দু আকার দ, তো সেটাকে যখন আমরা ইংলিশে কিবোর্ডে টাইপ করতে যাই তখন আমাদেরকে লিখতে হয় CHAND, চাঁদ, এরকম হয়ে যায় আর কি ব্যাপারটা। চন্দ্রবিন্দুকে আমাদের এন দ্বারা বোঝাতে হয় যে ওখানে একটা চন্দ্রবিন্দু আছে। আর খণ্ডের তকে আমরা টি দিয়েই বোঝাই, ওটা ত উচ্চারণে হয় যেহেতু তাই টি দিয়েই বোঝাই, ঠিক আছে। এবার আসে যুক্তাক্ষরে, যেরকম ধরো বেশ কয়েকজনের নামে দেখবে ইয় বর্গের জয় থাকে, তো সেটাকে তোমরা কিভাবে লিখবে? অবশ্যই এন জে, ইয় বর্গের জয় হচ্ছে এন জে, ইয় মূর্ধন্যয়, আর এটা হচ্ছে ইয়, হ্যাঁ এটা হচ্ছে ইয় বর্গের জয়, এটা এরকম ভাবেও থাকে অনেক সময়, যেটা আর কি তোমার JNA এরকম, মানে ধরো জ্ঞানদাস নাম আছে, তাহলে সেটাকে ইয় বর্গের জয় আকার দন্ত না দয়কার দন্তস লিখতে হবে। তো জ্ঞানদাস বানান অনেকেই কিন্তু ঠিকঠাক লিখতে পারে না, তারা কিন্তু GY লিখতে চায়, কিন্তু অ্যাকচুয়ালি GY কিন্তু হয় না, ঠিক আছে। GY হয় না, GY হবেও না। জ্ঞানদাসের বানানের একদম পারফেক্ট স্পেলিং হচ্ছে JNANDAS, জ্ঞানদাস। তো এরকমভাবে এই বর্গের জয় এই যেরকম বিজ্ঞান লিখতে গেলে অনেকেই GY দেয়, তো সেটা কিন্তু ঠিক না, ঠিক আছে। আর পেট কাটা মধ্যস্বয় নয়, ওটা হচ্ছে SHN, পেট কাটা মধ্যস্বয় নয় সবসময় SHN হয়, ঠিক আছে। আর দন্তস্বয় নয় তো SN হবে, সেটা তো তোমরা জানো। তালিবর শয় বয় কিন্তু SHW হবে, আর দন্তস্বয় হচ্ছে SW হবে, ঠিক আছে। তো কারোর নাম যদি শৈলেশ্বর হয় তার নাম হবে SHAILESHWAR, শৈলেশ্বর, ঠিক আছে। তো এই সাধারণ যুক্তাক্ষরগুলোর উচ্চারণ তোমাদের জেনে রাখা উচিত, যাতে ফট করে তোমরা কারোর নাম শুনলে সেটার স্পেলিং তোমরা নিজেরাই বার করতে পারো। এটা আমাদের দৈনন্দিন জীবনে লাগবে, ঠিক আছে। তো আমার এখানে বেশ কিছু নাম আমি দিয়ে দিয়েছি, তোমাদের একটা কাজ আছে, সেটা হচ্ছে এই নামগুলো তোমরা টুকবে এবং তোমরা এই নামগুলোর স্পেলিং নিজেরা লেখার চেষ্টা করবে। যেখানে আটকে যাবে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি সেটা তোমাদেরকে বলে দেবো। তো নামগুলো হচ্ছে উপেন, যোগেন, বিভাস, প্রকাশ, জ্ঞানদা, সুচরিতা, অঞ্জন, সুশান্ত, কৃষ্ণকান্ত, অনুপম, অমিতাভ, অভিজিৎ, নীলিমা, সুদেশনা। এই যে নামগুলো, এই নামগুলো তোমরা নিজেদের মতন করে লিখবে। আর আমি খুব নামগুলো আর কি এরকম ভাবে দিয়েছি যাতে যুক্তাক্ষরের ব্যবহারগুলো এবং উচ্চারণগুলো তোমাদের সুন্দরভাবে চলে আসে, ঠিক আছে। তো এই নামগুলো তোমরা একবার নিজেরা প্র্যাকটিস করবে। আর একটু বেসিক কিছু, যেরকম ধরো তোমরা যেগুলো জানোই তাও আমি বলে দিচ্ছি। যেরকম ধরো মাই মানে আমার, ইয়োর মানে তোমার, হিজ অথবা হার মানে তার, ছেলে হলে আমরা হিজ লিখি আর মেয়ে হলে আমরা হার লিখি। দেয়ার মানে তাদের, আওয়ার মানে আমাদের, ইয়োর্স মানে তোমাদের, বয়েজ মানে ছেলেরা বা ছেলেদের, আর গার্লস মানে মেয়েরা বা মেয়েদের। তো আমি যদি বলতে চাই আমার বোন, তাহলে আমি কি বলবো? মাই সিস্টার। যদি বলি তোমার ভাই, তাহলে হবে ইয়োর ব্রাদার। তার বাবা, তাহলে হবে হিজ ফাদার অথবা হার ফাদার। আমাদের বাড়ি, তাহলে হবে আওয়ার হোম। ঠিক এইভাবে তোমাদের কাজ হচ্ছে। আমি এখানে বেশ কিছু খুব কমন সেন্টেন্স রেখেছি ছোট ছোট, সেগুলো তোমাদেরকে এইভাবে ট্রান্সলেট করতে হবে ইংলিশে। যেরকম ধরো তাদের কাকা, আমাদের বন্ধু, ছেলেদের ক্লাব, মেয়েদের হোস্টেল, লাল ফুল, সাদা জামা, নীল পাখি, বাদামি কোট, ধূসর চুল। এরকম ভাবে বাদামি হচ্ছে ব্রাউন আর ধূসর হচ্ছে গ্রে, আমি বলে দিলাম এই দুটো। আরো ধরো আমরা যদি বলতে চাই যে আমি লাল ফুল ভালোবাসি, তো এইগুলো অনেক পরে আসবে, মানে যখন তোমরা সেন্টেন্স তৈরি করতে শিখবে তখন এগুলো অনেক পরে আসবে। ধরো তোমরা বলতে চাইছো চতুর শেয়াল অর্থাৎ চালাক শেয়াল, তো তোমরা কি বলবে? ক্লেভার ফক্স, কারণ চতুর হচ্ছে ক্লেভার আর শেয়াল মানে ফক্স। ধূসর চুলটা তো আমি এখানে দিয়েছি, তোমাদের এটা বলে দিতে পারবো না। তারপরে ধরো যদি বলি হলুদ পাখি, তাহলে হবে ইয়েলো বার্ড। এরকম করে করে তোমরা এই ছোটখাটো ট্রান্সলেশনগুলো আপাতত প্র্যাকটিস করো, তাহলে আশা করছি স্পোকেন ইংলিশে তোমাদের পরবর্তীতে কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আর বেশি যে বড় বড় সেন্টেন্সগুলো যেগুলোতে সাবজেক্ট ভার্ব অবজেক্ট তিনটেই থাকবে, সেগুলো আমরা পরে তৈরি করা শিখবো। তো আজকের আপাতত এইটুকু থাক। আজকে আমরা সিলেবেল, ডিপথং, উচ্চারণগুলো আর এখানে হচ্ছে ছোটখাটো ট্রান্সলেশন শিখলাম। পরের পার্টে আমরা সাবজেক্ট, প্রেডিকেট এইসবগুলো আর পার্টস অফ স্পিচগুলো নিয়ে আলোচনা করব। দেন আমরা সেন্টেন্স তৈরি করা শিখবো। যেহেতু 100টা ক্লাস হবে, 100টা ক্লাসের মধ্যে আশা করা যাচ্ছে যে তোমাদেরকে আমি ইংলিশের পুরোটাই শিখিয়ে দিতে পারবো। আর এরপরে তোমাদের মনে হয় না যে ইংলিশের কোনো প্রবলেম হবে বলে। আজকের দ্বিতীয় ক্লাসটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। একটা করে লাইক করে দিয়ে বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও। কারোর যদি কোথাও কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তার কমেন্টের রিপ্লাই অবশ্যই করবো।